সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডি ক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। মৃগীরোগ মস্তিষ্কের এমন একটি স্নায়বিক জটিলতা যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে বিশ্বব্যাপী প্রায় 5 কোটিরও বেশি ব্যক্তি মৃগীরোগে আক্রান্ত। তবে অনেক ক্ষেত্রে প্রতি 10 জন ব্যক্তির মাঝে একজন ব্যক্তি তার জীবনের কোনো না কোনো পর্যায়ে সিজার রোগে ভুগে থাকেন। কিন্তু এখানে প্রশ্ন চলেই আসে, সিজার মানে কি সেটি মৃগীরোগ? দর্শক, আপনি কি করে বুঝবেন আপনি মৃগী রোগে ভুগছেন, কখন সতর্ক হবেন এবং কি করে আপনি একটি দীর্ঘমেয়াদী জটিলতাকে সহজেই নিয়ন্ত্রণে রাখতে পারেন? আমাদের নিয়মিত আয়োজনের আজকের পর্বে আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডাক্তার এম আমির হোসেন, সহযোগী অধ্যাপক, ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতাল। স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। ভালো আছেন? ভালো, আপনি ভালো আছেন? জি। কথা বলছি মৃগীরোগ নিয়ে। শুরুতে একটু জানা জরুরি, দর্শকদের জানাতে চাই যে মৃগীরোগ বলতে আমরা কি বুঝি এবং সব মৃগীরোগে কি সিজার এবং মৃগীরোগের মধ্যে বেসিক ডিফারেন্স কি? আচ্ছা, ধন্যবাদ। এটা একটা কমন প্রশ্ন আসলে, যে সিজার কি আর মৃগীরোগ কি। সিজারের বাংলা হচ্ছে খিঁচুনি, অর্থাৎ কারো যদি ধরেন হঠাৎ করে হাত পা ঝাঁকুনি আসে বা সে ধরেন ভ্যাকেন্ট লোক হয়, অর্থাৎ অন্যদিকে তাকিয়ে থাকে বা অস্বাভাবিক আচরণ করে, এ ধরনের অনুভূতিটা যদি হয়, সিমটম যদি হয়, সেটাকে সিজার বলে। সিজার তো নির্দিষ্ট কতগুলো কারণে হয়, নির্দিষ্ট কোনো কারণে যদি হয় সেটা সিজার। আর এই সিজারই যদি দেখা যাচ্ছে যে বারবার হতে থাকে, কারো একটা দীর্ঘমেয়াদী সময় ধরে হতে থাকে, তাহলে সেই জিনিসটাকে বলা হয় মৃগীরোগ বা ইপিলেপসি। এই যে এপিলেপসি হচ্ছে বা মৃগীরোগ হচ্ছে, যেটাকে আমরা বাংলায় মৃগীরোগ বলি, আসলে আক্রান্তের ঝুঁকিতে কারা? যে কোনো ব্যক্তির কি মৃগীরোগ হতে পারে? অবশ্যই যে কোনো ব্যক্তি মৃগীরোগ হতে পারে, তবে সেটার জন্য কতগুলো রিস্ক ফ্যাক্টর থাকে। যেমন ধরেন যেমন জন্মের সময় মায়ের গর্ভকালীন অবস্থায় যদি তার দেখা যাচ্ছে মস্তিষ্কে কোনো সংক্রমণ হয়, ইনফেকশন হয়, বা জন্মের সময় যদি বার্থ অ্যাসফাইক্সিয়া অর্থাৎ মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহটা কমে যায়, অথবা মস্তিষ্কে যদি কোনো জন্মের সময় আঘাত পায়, অথবা জন্মের পরবর্তীতেও যদি মস্তিষ্কে আঘাত পায় বা মস্তিষ্কে কিছু রোগ আছে বা জেনেটিক সমস্যা থাকে, এগুলোর কারণে মৃগীরোগ হতে পারে। তার মানে জন্মগত নানা ত্রুটি নিয়ে যদি জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে তাহলে সচেতন হবে কারা? গর্ভবতী মা? নিশ্চয়ই গর্ভাবস্থায় একটু সচেতনতা বাড়ানোটা অবশ্যই গর্ভবতী মাদেরকে সচেতন হতে হবে, বিশেষ করে যাদের ফ্যামিলি হিস্ট্রিতে আগের বাচ্চাগুলোর যদি মৃগীরোগের ইতিহাস থাকে, অথবা দেখা যাচ্ছে যে তার গর্ভকালীন সময় যদি দেখা যাচ্ছে নানা ধরনের রোগ হয়, কিছু ইনফেকশন জাতীয় রোগ হয়, সেগুলো দ্রুত চিকিৎসা করাতে হবে। এবং বাচ্চাকেও কিন্তু ফলো আপের মধ্যে রাখতে হবে, অর্থাৎ আলট্রাসোনোগ্রামের মাধ্যমে ফলো আপের মাধ্যমে রাখতে হবে যে তার মস্তিষ্কের বিকাশটা, বৃদ্ধিটা ঠিকমতো হচ্ছে কিনা। সেক্ষেত্রে এই যে বাচ্চাগুলো মৃগীরোগ নিয়ে জন্মাচ্ছে, আমরা নিশ্চয়ই কোনো ডেটা বের করতে পারিনি যে সারা দেশে কি পরিমাণ শিশু মৃগীরোগে আক্রান্ত। যে এটা কাজ চলছে, কিন্তু একদম একজ্যাক্ট ডাটা আমাদের দেশে এখনো নেই। একটু জানতে চাই যে মানে একটি ছোট্ট সন্তান জন্মানোর কতদিন মধ্যে বোঝা যেতে পারে যে মৃগীরোগ হয়েছে কিনা এবং বহিঃপ্রকাশটা কেমন হয়? মৃগীরোগ হলে সাধারণত দেখা যাচ্ছে এটা জন্মের পরপরই কিন্তু আসতে পারে, অর্থাৎ জন্মের পরপর থেকে আসতে পারে, কিন্তু তখনকার বহিঃপ্রকাশটা এবং মানে বড় হয়ে গেলে সেই সময়ের বহিঃপ্রকাশটার মধ্যে ভিন্নতা থাকে। তখন যদি দেখা যায় যে বাচ্চার অ্যাবনর্মাল, অস্বাভাবিকভাবে অন্যদিকে তাকিয়ে আছে, সে হঠাৎ করে দেখা যাচ্ছে সব কিছু থেকে একটা ডিটাচড হয়ে গেছে, অর্থাৎ মনে হচ্ছে যে সে সব কিছু থেকে একটা ডিটাচড হয়ে গেছে, মায়ের রেসপন্স করছে না, মায়ের মানে ব্রেস্ট ফিড করতে গেলে বা করতে গেলে রেসপন্স করছে না, অস্বাভাবিক কোনো মুভমেন্ট হচ্ছে, তাহলে আমরা ভাববো যে সেটা মৃগীরোগ হতে পারে। অথবা হঠাৎ করে দেখা যায় শরীরের মাংসপেশি সব শিথিল হয়ে গেছে, এগুলো মৃগীরোগের লক্ষণ হতে পারে আর কি। এগুলো সন্দেহ করতে হবে যে মৃগীরোগ হয়েছে। এবং এগুলো তো জন্মানোর পরপরই ছোট সন্তান, কিন্তু অনেকে দেখা যায় স্বাভাবিক রয়েছে, হঠাৎ করে একটি নির্দিষ্ট সময় পরে গিয়ে দেখা গেল মৃগীরোগ হচ্ছে, বা বহিঃপ্রকাশটা দেখা যায় কয়েক বছর পরে হতে পারে। মানে এটা কি কারণে? এটার পিছনে কোনো সুনির্দিষ্ট কারণ রয়েছে? হ্যাঁ, এটা হচ্ছে যে আমরা বলি যে মৃগীরোগটা সাধারণত বাইমোডাল, অর্থাৎ মানে দ্বিমুখী, অর্থাৎ দুইটা বয়সী হতে পারে, একটা অল্প বয়সে হতে পারে, বেশি বয়সে হতে পারে। এটা সাধারণত জেনেটিক গঠনের উপরে, তার ধরেন কিছু ডিজিজ আছে, যেমন ধরেন সেরিব্রাল পালসি বা ডাউন সিনড্রোম বা ধরেন আপনার অটিজম, এগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে তার এক একজনের এক একটা বয়সে হতে পারে। জেনেটিক বিভিন্ন কারণ থাকে, অর্থাৎ এক এক সময় এক একটা বয়সে বা এক একটা কারণে হতে পারে। নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারগুলো দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট বয়সের পরে যায়, তখন যখন বিকাশের একটা পর্যায়ে, যখন স্নায়ুগুলোর বিকাশের একটা পর্যায়ে গিয়ে তখন তার এই মৃগীরোগের প্রকাশটা আসে আর কি। এই নির্দিষ্ট সময় পরে গিয়ে যখন বহিঃপ্রকাশ হয়, সবার ক্ষেত্রে কি বহিঃপ্রকাশ একই রকম? মানে একই ধরনের সিজারে আক্রান্ত হচ্ছে কিনা বা মৃগীরোগে ভুগছে কিনা? নিশ্চয়ই ধরন রয়েছে। ধরন অনেক ধরনের আছে। সিজার হচ্ছে অনেক ধরনের থাকে। কারো দেখা যাচ্ছে যে একদম সারা শরীর ঝাঁকুনি দিয়ে সিজার আসে, সেটা জেনারেলাইজড টনিক ক্লনিক সিজার বলি আমরা। আবার কারো দেখা যাচ্ছে শরীরের একটা অংশ, অর্থাৎ একটা হাত বা একটা পা, ওখান থেকে খিঁচুনিটা আসে, যেটা আমরা ফোকাল সিজার বা পার্শিয়াল সিজার বলি।
আবার কিছু সিজার আছে যেটা দেখতে আসলে ঠিক সিজারের মতো না, সে দেখা যাচ্ছে যে হঠাৎ করে অস্বাভাবিক আচরণ করছে বা কনফিউজড হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে তার মনে হচ্ছে যে সে সব কিছু থেকে ডিটাচড হয়ে গেছে, হঠাৎ করে 1-2 মিনিটের জন্য সব কিছু থেকে ডিটাচড হয়ে গেছে, তারপরে আবার ঠিক হয়ে গেছে। এটা একটা কনফিউজড হতে পারে। হঠাৎ করে দেখা যাচ্ছে সে টোনটা চলে গেল, এটোনিক সিজার, হঠাৎ করে সে হাঁটছিল পড়ে গেল, এটা একটা সিজার হতে পারে। অথবা হাতের মধ্যে একটা গ্লাস ছিল বা কিছু কলম ছিল, সেটা শিশুর হাত থেকে হঠাৎ করে পড়ে গেল, এটা একটা সিজার হতে পারে। অর্থাৎ বিভিন্ন ধরনের সিজার আছে। এটা একজন নিউরোলজিস্টের শরণাপন্ন হলে সে তখন এটাকে ক্যাটাগরাইজ করতে পারে আর কি। সেক্ষেত্রে একটু প্রশ্ন চলেই আসে যে কোন ধরনের আক্রান্ত হয়েছে একটি শিশু বা একজন ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ বা মাঝবয়সী, আসলে বোঝার উপায় কি? মানে কি করে শনাক্ত করেন? শুধুমাত্র কি ওই যে টাইমটাতে সিজার হয়েছে বা মৃগী রোগে আক্রান্ত হয়েছে ওই সিমটমটুকু দেখে, নাকি ক্লিনিক্যাল এক্সামিনেশন, নাকি এছাড়া কোনো পরীক্ষার না, প্রয়োজন এটা আসলে বেসিক্যালি এটা আমরা পার্থক্য করি ক্লিনিক্যালি, অর্থাৎ রোগীর ইতিহাসটা শুনে আমরা বিশেষ করে মায়েদেরকে বা যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে বলি যে এরকম অ্যাটাকের সময় আপনারা একটু ভিডিও করে রাখবেন। অর্থাৎ এখন তো সবার হাতে হাতে স্মার্টফোন আছে, একটু ভিডিও করে রাখবেন। ভিডিও করে রাখলে তখন আমরা ধরনটা দেখি যে এটা আসলে কোন ধরনের খিঁচুনি, কারণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ এটার ওষুধ নির্বাচনের জন্য, পরবর্তী চিকিৎসা নির্বাচনের জন্য কিন্তু তার ধরনটা খুব গুরুত্বপূর্ণ। আর পাশাপাশি আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, যেমন ইইজি বলে একটা পরীক্ষা আছে, ইলেকট্রোএনকেফালোগ্রাম। এটা করেও কিন্তু আমরা পার্থক্যটা বুঝতে পারি কিছুটা। কিন্তু মেইনলি আসলে আমরা এটা ক্লিনিক্যালি, অর্থাৎ বাস্তবে যখন ঘটনাটা ঘটে তার একটা ভিডিও ক্লিপ থাকলে তাহলে আমরা সেটা দেখে কিন্তু আমরা ভালো বলতে পারি যে এটা কোন ধরনের সিজার। আচ্ছা, মানে সেক্ষেত্রে যে কোন ধরনটা সেটা নির্বাচন করা হয়ে থাকে উপসর্গগুলো দেখে আপনি বলছিলেন। এটা তো দীর্ঘমেয়াদী একটি রোগ, এটা কি কখনো নিরাময় করা সম্ভব? অবশ্যই সম্ভব। এবং দেখা যাচ্ছে আমাদের যে এরকম ডাটা আছে যে খিঁচুনি রোগগুলো বা মৃগী রোগগুলো দেখা যাচ্ছে যে 70-80% কিন্তু ওষুধের মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে ভালো করা সম্ভব। তবে সেটা অবশ্যই কতগুলো ক্রাইটেরিয়া আছে যে কোনগুলো ভালো হবে এবং ওষুধটা নিয়মিত খেয়ে যেতে হবে আর কি। অনেকে দেখা যায় ওষুধটা ডিসকন্টিনিউ করে, তাদের ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে এটা আবার অ্যাটাক হতে পারে। অর্থাৎ এটা যদি ঠিকমতো চিকিৎসা করে একজন নিউরোলজিস্টের আন্ডারে থেকে, তাহলে 70-80% এটা নিরাময় করা সম্ভব। আমি একটু জানতে চাই যে যখন একটা ছোট্ট বাচ্চা সিজারে আক্রান্ত হয়ে গেল বা মৃগী রোগে আক্রান্ত হলো, তার ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতির ধরন এবং একজন বয়োজ্যেষ্ঠ বা মাঝবয়সী ব্যক্তির ধরন কি একই রকম? না, অবশ্যই এক না। কারণ ছোটো বাচ্চাদের যখন হয় তখন তাদেরকে কিন্তু তাদের দেখা যাচ্ছে সেই মৃগী রোগেরটাও একটু ডিফারেন্ট হয়, ভিন্ন হয়। পাশাপাশি তাদের এই মৃগী রোগের সাথে তার মস্তিষ্কের গঠনগত অনেক স্ট্রাকচারাল সমস্যাও থাকতে পারে। এগুলোকে আমরা ছোটো বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সিনড্রোমিক ইপিলেপসি বলি আর কি, অর্থাৎ ইপিলেপসি সিনড্রোম। বিভিন্ন ধরনের সিনড্রোম আছে। এই সিনড্রোমগুলা চিকিৎসা একরকম, আবার বড় হলে যখন খিঁচুনি হয় সেটার চিকিৎসা দেখা যাচ্ছে আরেক রকম। এটা আমরা আসলে ভাগ করতে হবে, ক্যাটাগরাইজ করে একজন নিউরোলজিস্টের শরণাপন্ন হয়ে তখন এটাকে ভাগ করে এটার চিকিৎসাটা আলাদা চিকিৎসাটা দিতে হবে। কিন্তু আমাদের সমাজে কোনো ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা মাঝবয়সী ব্যক্তি যখন মৃগী রোগে আক্রান্ত হয়ে থাকে, ধরেন তিনি তো সেভাবে কাজকর্ম করছেন, বাইরে গিয়েছেন অফিসে বা অন্য কোথাও, যখন মৃগী রোগটা শুরু হয়, যে যে পার্টিকুলার যে কয়েক সেকেন্ড, 1 মিনিট বা 2 মিনিট, তখন আমাদের সমাজের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতগ্রস্ততা কাজ করে। ভূতে আছর করেছে, জিনে আছর করেছে, এই ধরনের একটি প্রচলিত মিথ রয়েছে। বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? যে এটা আপনি একদম সঠিক কথাই বলেছেন। অর্থাৎ আমাদের কিন্তু এই মৃগী রোগ নিয়ে একটা কুসংস্কার আছে যে এটা মনে হয় কোনো পাপের ফল বা এটা কোনো জিনের আছর, ভূতের আছর বা এই ধরনের কিছু। আসলে ব্যাপারটা তা না, এটা হচ্ছে একটা জাস্ট নিউরোলজিক্যাল একটা রোগ, স্নায়বিক একটা রোগ, আর কিছুই না। এটা রোগের একটা, আর এই খিঁচুনিটা হচ্ছে এটা রোগের একটা উপসর্গ মাত্র। অন্যান্য রোগের মতো এটারও কিন্তু চিকিৎসা আছে, এটা চিকিৎসা করলে ভালো হয়। এবং আমি তো বললাম একটু আগে যে চিকিৎসা করলে 70-80% কিন্তু শুধু ওষুধেই ভালো হয়ে যায়। আর কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় অপারেশন বা সার্জারি লাগে আর কি, এবং বেশিরভাগ ক্ষেত্রে এগুলোর চিকিৎসা আছে এবং ভালো ভালো চিকিৎসা আছে। এবং আমাদের সমাজে যখন এই ধরনের জটিলতাগুলো হয়, প্রত্যন্ত এলাকাগুলোতে, বিভাগীয় শহরগুলোতে, আমরা খেয়াল করে থাকি চিকিৎসকের কাছে না নিয়ে গিয়ে ঝাড়ফুঁক, ওঝা, কবিরাজ এদের প্রতি আস্থা রাখে। তাতে করে জটিলতা কতটুকু বেড়ে যেতে পারে? অনেক বেড়ে যেতে পারে, কারণ সঠিক সময় যদি সঠিক চিকিৎসাটা না পায় তাহলে তো স্বাভাবিকভাবে রোগটা আরও জটিল হয়ে যায়। তখন অ্যাডভান্স স্টেজে আসলে তখন আমাদের চিকিৎসা করাও জটিল হয়ে যায়। তাহলে এটা এই ধরনের কুসংস্কারে না ভুগে এটা আমাদের খুব দ্রুতই আসলে চিকিৎসকের কাছে আসতে হবে। যখন আপনারা চিকিৎসা শুরু করে থাকেন, ডোজের নিশ্চয়ই ব্যাপার রয়েছে। একই ডোজের ট্রিটমেন্ট দীর্ঘদিন চালিয়ে যাওয়ার প্রবণতা আমাদের সমাজে খুব প্রচলিত। জি জি। এতে করে পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার সংখ্যা কতটুকু? চমৎকার একটা কথা বলেছেন। এইটা কিন্তু আসলে আমাদের একটা খুবই কমন সমস্যা, যে দেখা গেলো যে এই ওষুধ আমরা যখন একটা নির্বাচন করে দিই, এটা কিন্তু রেগুলার ফলো আপে থাকতে হয়। অর্থাৎ বয়স তার বাড়বে, ওজন বাড়বে,
সে হয়তো মহিলা হলে সে বিয়ে করবে, প্রেগনেন্ট হবে, বাচ্চা কাচ্চা নেবে। তাহলে বিভিন্ন কন্ডিশনে কিন্তু ওষুধের মাত্রা বা ওষুধ ভিন্ন হতে পারে, ওষুধের মাত্রা ভিন্ন হতে পারে, ওষুধ পাল্টানো লাগতে পারে। কিন্তু এই জিনিসটা অনেক সময় অনেক রোগীরা খেয়াল করে না। তারা দেখা যায় একই ওষুধ খেতেই থাকে। ফলশ্রুতিতে ওই রোগীর যেমন সমস্যা হয়, রোগী যদি ফিমেল হয়, প্রেগনেন্ট হলে তার গর্ভবতী বাচ্চা, তার বাচ্চার যে গর্ভে আসে সেই বাচ্চারও কিন্তু ক্ষতি হতে পারে। এই জন্য অবশ্যই মৃগী রোগ একদম পূর্ণ নিরাময় আসার আগ পর্যন্ত রেগুলার ফলো আপে থাকতে হবে। নিশ্চয়ই। এবং ফলো আপের পাশাপাশি লাইফস্টাইল, হ্যাঁ, খাদ্যাভ্যাসে কতটুকু পরিবর্তন আনতে হবে বিস্তারিত জানবো, তবে সময় আছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আয়োজনের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি RTVর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন ডাক্তার এম আমির হোসেন। বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে যেমনটি বলছিলাম যে এই যে এত ব্যক্তি মৃগী রোগে আক্রান্ত হচ্ছে, সঠিক সময় যদি চিকিৎসা না নেয় কিংবা ডোজ সঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট না করে কি কি ধরনের জটিলতা হতে পারে, এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ধরেন ডোজটা যদি সঠিক সময়ে যদি সঠিক ডোজটা না নেয় এবং সময়ের সাথে যদি সেটা পরিবর্তন না হয়, তাহলে যেটা হবে এক সময় যায় রোগটা হয়তো প্রথম দিকে কন্ট্রোলে ছিল, পরবর্তীতে আর কন্ট্রোলে থাকবে না এবং নানা ধরনের জটিলতা হতে পারে। এবং ওষুধেরও কিন্তু কিছু সাইড এফেক্ট আছে। কিছু কিছু ওষুধ আছে সেই ওষুধ দীর্ঘমেয়াদী খেলে সাইড এফেক্ট হয়। তো সেটা ওভারকাম করার জন্য আমরা অনেক সময় ওষুধ পাল্টে দিই বা ডোজ পাল্টে দিই, সেটা একটা সমস্যা হতে পারে। তারপরে যে বলেছিলাম একটু আগে যে যদি ফিমেল পেশেন্ট হয় তাহলে সে গর্ভবতী হলে বাচ্চার ক্ষতি হতে পারে, বাচ্চার বিকাশে ক্ষতি হতে পারে, বাচ্চার ইউটেরাসে থাকা অবস্থায় ক্ষতি হতে পারে। তাও সে যদি ল্যাকটেটিং মাদার হয়, মায়ের বুকের দুধ পান করে, সেই সময় কিছু ওষুধ পরিবর্তন করতে হয়। এগুলো যদি ঠিকমতো না করা হয় তাহলে রোগীর পাশাপাশি রোগীর বাচ্চারও কিন্তু ক্ষতি হতে পারে। মানে এই জায়গাটাতে একটু জোর দিতে চাইবো আমরা আলোচনায় যে একজন নারী, তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছে, কিন্তু তার কনসেপ্ট করার পরবর্তী সময়ে ওষুধ তাকে পরিবর্তন করার একটি বিষয় রয়েছে এবং নিশ্চয়ই ওই সময়টাতে বাচ্চাকে যেন মানসিকভাবে সুস্থ থাকে, অনাগত সন্তানটি, ওই বিষয়টাকে মনোযোগ দেওয়ার জন্য আসলে বিশেষ কি কোনো কিছু মেনে চলতে হবে? এখানে একটা আমরা কথা বলি যে এপিলেপসি বা মৃগী রোগী ফিমেল হলে তাদেরকে অবশ্যই প্ল্যান্ড প্রেগনেন্সি হতে হবে। প্ল্যান্ড প্রেগনেন্সি মানে আগেই পরিকল্পনা করতে হবে আমি এই বয়সে একটা বাচ্চা নিতে চাই। তাহলে আমরা ডাক্তারকে আগে জানালে সে তখন ওষুধগুলো আগে থেকেই চেঞ্জ করে, যেটা প্রেগনেন্সির সময় সেফ এরকম ওষুধগুলো, মেডিকেশনগুলো আমরা তাদেরকে দিতে পারবো। এখন যদি হঠাৎ করে সাডেনলি প্রেগনেন্সি হয়ে যায় তখনও কিছু ব্যবস্থা আছে, কিন্তু সবচেয়ে ভালো হয় প্ল্যান্ড প্রেগনেন্সির মাধ্যমে। অর্থাৎ আগে থেকেই প্রিপারেশান নিয়ে প্রেগনেন্ট হওয়ার জন্য 6 মাস 1 বছর আগে থেকে আমরা যদি ওষুধটা চেঞ্জ করে সেফ ওষুধ দিয়ে তার সিজারটা কন্ট্রোল রেখে প্রেগনেন্সি হয়ে তার বাচ্চাটা হওয়া পর্যন্ত যদি আমরা রাখি, তাহলে কিন্তু রেগুলার ফলো আপে রাখি, তাহলে এই জটিলতাগুলো হয় না। এবং আমরা এই ধরনের জটিলতার কথা শুনেছি যে নিয়ন্ত্রণে না থাকার কারণে বারবার অ্যাটাক হয়েছে। বারবার অ্যাটাক হলে মস্তিষ্কের যে আমাদের নার্ভ সিস্টেমগুলো রয়েছে, এগুলো কতটুকু ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সেগুলোকে আবারও পুনরায় আগের অবস্থা ফিরে যেতে পারে? সম্ভব না, এটা কিন্তু যেমন আমরা যেটা বলি যে আমাদের মস্তিষ্কের যে স্নায়ুগুলো আছে এগুলো কিন্তু একবার ড্যামেজ হলে ড্যামেজ ফর এভার, এগুলো ফিরে আসে না। তাহলে মস্তিষ্কের যদি বারবার অ্যাটাক হতে থাকে, বিশেষ করে যাদের দীর্ঘমেয়াদী অ্যাটাক হয় তাদের কিন্তু স্নায়ুগুলো স্থায়ীভাবে ড্যামেজ হয়ে যায়। স্থায়ীভাবে ড্যামেজ হয়ে গেলে তার দেখা যাবে যে ব্রেনের বিকাশটা নষ্ট হয়ে গেল, তার ব্রেনের যে স্বাভাবিক প্রক্রিয়া, বুদ্ধিবৃত্তি, মেধা, স্মৃতিশক্তি, এগুলো আস্তে আস্তে কিন্তু লোপ পাইতে থাকে। এই জন্য দেখা যায় দেখবেন যে অনেক যাদের ছোটোবেলা থেকে আনকন্ট্রোল সিজার থাকে, ওরা দেখা যায় একটা বয়সে এসে প্রায় সময় বুদ্ধি প্রতিবন্ধীর মতো হয়ে যায়। বুদ্ধি, বিকাশ, মেধা, লেখাপড়া সব কিছুতে তারা পিছিয়ে যায়, পেশাগত জীবন সব কিছুতে পিছিয়ে যায়। তাহলে এটা অবশ্যই স্নায়ুর ক্ষতি করে। তার কোন কোন বিষয়গুলোকে আসলে এড়িয়ে যাওয়ার পরামর্শ দেন যে মৃগী রোগে আক্রান্ত রোগী পার্টিকুলার এই লাইফ স্টাইলে অভ্যস্ত হবে এবং এই বিষয়গুলো করতে পারবে না? আচ্ছা, প্রথমে যদি আমরা বলি যে একটা মৃগী রোগে আক্রান্ত রোগী প্রথমে হচ্ছে যে এটা তো যে কোনো সময় অ্যাটাক হতে পারে, এটা কিন্তু কেউ আগে প্রেডিক্ট করতে পারবে না যে আমার এখন হবে বা এখন হবে না। তাহলে আমাদের যেগুলো রিস্ক আছে, লাইফ রিস্ক আছে, যেমন পানির মধ্যে, যেমন ধরেন পুকুরে বা নদীতে গোসল করা, ওই সময় যদি অ্যাটাক হয় জীবনের ঝুঁকি আছে। আগুন থেকে দূরে থাকা, বড় রাস্তা পার হওয়া থেকে দূরে থাকা, ধারালো শার্প ইনস্ট্রুমেন্ট এগুলো থেকে একটু দূরে রাখা, এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই সবসময় খেয়াল রাখতে হবে। তারপরেও তার ওষুধটা যেন সে নিয়মিত খায়, কোনোভাবেই ওষুধটা যেন মিস না হয়, এটা খেয়াল রাখতে হবে। তারপরে ধরেন মৃগী রোগের আরেকটা কারণ হচ্ছে হেড ইনজুরি বা মাথা আঘাত পাওয়া। বিশেষ করে আমরা যারা এখন এই যে রাস্তাঘাটে বাইক চালানো হয়, এটা খুব বেড়ে গেছে।
তাহলে এখানে মাথায় হেলমেট ব্যবহার করা এবং যারা রিস্কের কাজ করে মাথায় হেলমেট ব্যবহার করা এগুলো খুব গুরুত্বপূর্ণ কিন্তু। আর পাশাপাশি এখন যে একটা রোগ আসছে মিজেলস, আচ্ছা, এখন না, এটা তো পুরনো রোগী, এটাও কিন্তু ব্রেনে আক্রমণ করে। তাহলে এইটা আমরা কীভাবে করতে পারবো? যদি প্রপারলি ভ্যাকসিনেশন করি ছোটোবেলায়, তারপরে মেনিনজাইটিসের ভ্যাকসিনেশন করি, তাহলে এই ভ্যাকসিনেশনগুলো আমরা ছোটোবেলায় যদি করি তাহলে আমাদের কিন্তু বড় পরবর্তীতে এই রোগগুলো হবে না এবং মৃগী রোগ হওয়ার চান্সটাও কমে যাবে। পাশাপাশি যে ব্যক্তিরা মৃগী রোগে ভুগছে, শিশুরা মৃগী রোগে ভুগছে, স্কুল কলেজ যেতে হয়, অনেক পড়াশোনার চাপ থাকে, মানসিক প্রেশার থাকে, মানসিক প্রেশার মৃগী রোগকে বাড়িয়ে দেওয়ার জন্য অন্যতম সহায়ক কারণ হতে পারে কিনা? অবশ্যই সেটা মানসিক প্রেশারও কিন্তু আপনার মৃগী রোগটা বেড়ে যেতে পারে। সেজন্য এটা আসলে আমাদের তো আসলে ওইভাবে স্কুলিংটা প্রপারলি হয়তো আমাদের দেশে ওইভাবে ডেভেলপ করেনি, কিন্তু তারপরও যাদের ধরেন এই ধরনের রোগ আছে, এটা স্কুলের টিচারকে, ক্লাস টিচারদের, তাদেরকে ইনফর্ম থাকা উচিত এবং এই ধরনের রোগ মানে স্টুডেন্টদের সাথে কী ধরনের বিহেভ করতে হবে সেটাও কিন্তু স্কুলগুলোতে ওইভাবে ট্রেনিং এবং পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া উচিত আমি মনে করি। এই সমস্ত শিশুগুলোকে আমরা দেখি খানিকটা নিজেকে গুটিয়ে রাখে, তো নিজেকে একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ করে রাখে। তারা ধরেই নেয় যে হয়তোবা তারা 8-10টা স্বাভাবিক সন্তানের মতো নয়, তারা মৃগী রোগে ভুগছে এবং অন্যরা তাকে একটু খানিকটা এড়িয়ে চলে। আমাদের সমাজের পদক্ষেপ নেওয়া কতটুকু জরুরি? এটা আমাদের কিন্তু আমাদের এই মিডিয়ার মাধ্যমে সবাইকে বোঝাতে হবে যে এটা আসলে আমাদের যেমন ধরেন মাথা ব্যথা হয়, স্ট্রোক হয়, প্রেশার হয়, ডায়াবেটিস, এগুলো একটা রোগ, এটাকে নিয়ে কিন্তু আমাদের অত আমরা করি না। ঠিক এরকম মৃগী রোগও জাস্ট একটা রোগ, আর কিছুই না। এটা হচ্ছে একটা মস্তিষ্কের স্নায়ু, যেমন মস্তিষ্কে যেমন ধরেন কমন মাইগ্রেন হয় মানুষের বা ভার্টিগো হয়, ঠিক এরকম যে রোগ, এটাও ওইরকমই একটা রোগ। অর্থাৎ এটা ওষুধ খেলে নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু এটাকে নিয়ে নানা ধরনের কুসংস্কারে ভোগা, ভুল ধারণায় ভোগা তাহলে আমাদের উচিত না আর কি। অর্থাৎ আমাদের এটা সোশ্যাল অ্যাওয়ারনেসটা ডেভেলপ করতে হবে আমাদের মিডিয়ার মাধ্যমে, সবার মাধ্যমে। আমাদের এটা সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমাদের এই ধারণাটা মানুষের মধ্যে দিতে হবে, সমাজের মধ্যে দিতে হবে যে এটা অন্যান্য রোগের মতো একটা রোগ, এটা চিকিৎসা করলে রোগীরা ভালো থাকে। স্কুল কলেজগুলোতে নিশ্চয়ই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো যদি বেশি বেশি করে করা যায়, এক্স্যাক্টলি, হ্যাঁ, বিভিন্ন ধরনের ডিজিজগুলো নিয়ে, তাহলে হয়তো বা অনেক স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারবে এই সমস্ত রোগে আক্রান্ত শিশুরা। আরেকটি বিষয় জানতে চাইবো যে যখন হঠাৎ করে মৃগী রোগে আক্রান্ত হয় কোনো সমাজের কোনো ব্যক্তি, পথচারী, সাধারণ কোনো মানুষ, আমরা দেখি খুব প্রচলিত চামড়ার জুতাকে শুকিয়ে দেওয়া হয়। আসলে চামড়ার জুতা শুকিয়ে দেওয়ার সঙ্গে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে কিনা? না, এই একটা রোগ, এটা নিয়ে অনেক ধরনের কুসংস্কার আছে যে চামড়ার জুতা শুকিয়ে দেয় বা নানা ধরনের ঝাড়ফুঁক করে। এটা আসলে কিছুই না। এটা যদি আপনার পথচারী কেউ এরকম আক্রান্ত হয় বা আপনার আপনজন কেউ হঠাৎ আক্রান্ত হয়, তাকে আমরা বলি এক পাশ কাত করে শুয়ে দিতে হবে। এটাকে রিকভারি পজিশন বলে, যে তার যে মুখে যে ফেনা আসবে, লালা আসবে, এটা যেন পড়ে যায়। 2 নাম্বার হচ্ছে তার মাথার নিচে পাতলা বা নরম কিছু একটা দিয়ে দিতে হবে যেন মাথায় আঘাত না পায়। আর হচ্ছে তার মুখে কি জুতা দেয়া বা চামচ দেয়া বা এইসব দেয়া, এটা কিন্তু ঠিক না, এটাতে বরং আর ক্ষতি হতে পারে। মানে তাৎক্ষণিকভাবে মুখটাকে খুলে দেওয়ার জন্য অনেকে ধারালো অনেক কিছু দিয়ে এটা উচিত না। আর 2 নাম্বার হচ্ছে, এটা যদি দেখেন যে না এটা 5 মিনিটের বেশি খিঁচুনিটা হচ্ছে, তার মানে এটাকে আমরা তখন বলি স্ট্যাটাস ইপিলেপটিকাস, অর্থাৎ এটা কিন্তু মেডিকেল ইমার্জেন্সি, তখন দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। তাৎক্ষণিক ওষুধ খাওয়ার কোনো বিষয় রয়েছে কিনা, যে ওই ওষুধটা মুহূর্তে আসলে রোগীর ওই মুহূর্তে ওষুধ খাওয়ানোর আসলে সম্ভব না, আসলে পসিবল না যখন খিঁচুনি হতে থাকে, কিন্তু হসপিটালে নিয়ে গেলে আমরা ইনজেক্টেবল ওষুধ দিতে পারি আর কি। একটা বিষয় জানার আছে যে খাদ্যাভ্যাসের সঙ্গে কোনো বিশেষ সম্পৃক্ততা আছে কিনা, বা কোন খাবারগুলো এড়িয়ে যাওয়ার পরামর্শ দেবেন? না, খাদ্যাভ্যাসের সাথে আসলে মৃগী রোগের সরাসরি কোনো সম্পর্ক নেই, তবে মৃগী রোগ যদি কারো হয়ে যায় জটিল, মানে এই যে আমি আগেই বলেছিলাম যে বাচ্চাদের যে মৃগী রোগ হয়, ইপিলেপসি সিনড্রোম, মানে জটিল মৃগী রোগ যেগুলো, এগুলোতে অনেক সময় স্পেশাল কিছু খাদ্যাভ্যাস আছে যেটা করতে বলা হয় আর কি। যেমন ধরুন কিটোজেনিক ডায়েট, অর্থাৎ দেখা যাচ্ছে একটু কার্বোহাইড্রেটটা কম খেয়ে, অর্থাৎ একটু ফ্যাট বা প্রোটিন এগুলো একটু বেশি খেলে, তখন দেখা যায় তাদের মধ্যে সিজারের থ্রেশহোল্ড, অর্থাৎ সিজার বা খিঁচুনি হওয়ার ঝুঁকিটা অনেকটা কমে যায়। পাশাপাশি আপনি যেই বিষয় নিয়ে শুরু করেছিলেন, সব সিজার মৃগী রোগ নয়, তাহলে সিজারের আক্রান্তের পেছনে সুনির্দিষ্ট কারণগুলো কি কি রয়েছে, যেটির কারণে একজন ব্যক্তি, একটি শিশু বা একদম মধ্যবয়সী বা বৃদ্ধ কোনো বাবা হঠাৎ করে সিজারে আক্রান্ত হচ্ছে? সিজার হচ্ছে খিঁচুনি। সিজারের কিন্তু যেটা একটা নির্দিষ্ট কারণ থাকে, বাহ্যিক কারণের কারণে যেটা হয় খিঁচুনিটা, সেটাকে সিজার বলে। আর মৃগী রোগ হচ্ছে সেটা নির্দিষ্ট সরাসরি কোনো কারণ থাকে না, সরাসরি নির্দিষ্ট কোনো কারণ থাকে না। সিজার যেমন ধরুন অনেক কারণে হতে পারে। যেমন ধরেন সিজার কারো শরীরে যদি হঠাৎ করে বমি করলো, বমি করার পরে লবণ কমে গেল, সোডিয়াম কমে গেল, পটাশিয়াম কমে গেল, ক্যালসিয়াম, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে গেল, তাহলে খিঁচুনি হতে পারে। কারো যদি ধরেন রেনাল ফেলিওর হলো, লিভার ফেলিওর হলো, মেটাবলিক কারণে খিঁচুনি হতে পারে। কারো স্ট্রোক করলো, এটা কারণে খিঁচুনি হতে পারে। কারো ব্রেনে ইনফেকশন হলো, এটা কারণে খিঁচুনি হতে, এগুলো সবগুলো সিজার হয়। মৃগী রোগ হচ্ছে যেটা কোনো নির্দিষ্ট কারণ না, অর্থাৎ নির্দিষ্ট কারণ তো অবশ্যই আছে, জেনেটিক কারণ, তার সেলুলার লেভেলে কারণ আছে, কিন্তু সেটা বাহ্যিক নির্দিষ্ট কোনো কারণ না এবং এটা দীর্ঘমেয়াদী
সিজারটা হচ্ছে শর্ট টাইমের জন্য। একদম আলোচনা শেষ প্রান্তে আছি। আমরা কখনোই চাই না কোনো শিশু জন্মের পরপরই মৃগী রোগে ভুগুক কিংবা কোনো বয়োজ্যেষ্ঠ বাবা মৃগী রোগে আক্রান্ত জি, জি। হয়ে খুব জটিলতম জীবনযাপন করুক। তো অবশ্যই আপনার পরামর্শ চাইবো, দর্শকদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কী থাকবে? আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আমার যেটা পরামর্শ সেটা প্রথমেই সেটা হচ্ছে এটা যেহেতু জন্মের পর থেকেই হতে পারে, সেজন্য মা যখন গর্ভবতী অবস্থায় থাকে, মায়ের ক্ষেত্রে তার শরীরে মানে মস্তিষ্কে ইনফেকশন হয়, বাচ্চার মস্তিষ্কে ইনফেকশন এরকম কোনো জীবাণু আছে কিনা, যেটাকে আমরা টর্চ ইনফেকশন বলি, সেটা স্ক্রিনিং করে নিতে হবে। স্ক্রিনিং করে যদি সেগুলো থাকে সেগুলোর চিকিৎসা করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তার ভালো একজন গাইনোকোলজিস্টের আন্ডারে থেকে তার ডেলিভারিটা এনশিওর করতে হবে। কেননা যদি দেখা যাচ্ছে যে তার অক্সিজেনের সাপ্লাইটা সে ঠিকমতো পাচ্ছে কিনা, মস্তিষ্কে যদি অক্সিজেনের ঘাটতি হয়, যেটাকে বার্থ অ্যাসফাইক্সিয়া জন্মের সময়, সেটা ক্ষতি হতে পারে। তাহলে এটা অনেক সময় বাচ্চা দেখা যায় আটকে থাকে, তার অক্সিজেনটা পায় না মস্তিষ্কে। এই জিনিসগুলো একজন ভালো অবস্টেটিশিয়ান গাইনোকোলজিস্টের আন্ডারে থেকে তার এটা চিকিৎসাটা করাতে হবে। 3 নম্বর হচ্ছে বাচ্চা জন্মের পর দেখতে হবে যে তার কোনো খিঁচুনি বা মস্তিষ্কে আঘাত বা এই ধরনের কিছু আছে কিনা। যদি থাকে তাহলে তাকে তখন থেকে খিঁচুনি অ্যাসেসমেন্ট করে দেখতে হবে যে তার খিঁচুনি আছে কিনা। খিঁচুনি থাকলে সেটা চিকিৎসা করতে হবে। এই জিনিসগুলো আমাদেরকে এনশিওর করতে হবে। অবশ্যই প্রত্যেকটি জায়গায় যদি অভিভাবকরা সচেতন হতে পারে, গর্ভবতী মা সচেতন হতে পারে, কিংবা জন্মের পর বাচ্চাটি অন্যদিকে তাকিয়ে রয়েছে কিনা, যেমনটি বলে শুরু করেছিলেন, প্রত্যেকটি বিষয় যদি একদম যথাযথভাবে মনিটরিং করে, তাহলে হয়তো বা সুস্থ স্বাভাবিকভাবে প্রত্যেকটি ব্যক্তি জীবনযাপন করতে পারবে। একদম আলোচনা শেষ প্রান্তে স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আজ এ পর্যন্তই। যেমনটি বললেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, অবশ্যই দ্রুত সময়ের মাঝে যে কোনো জটিলতা হলে বিষয়টাকে শনাক্ত করুন। কেন খিঁচুনি হচ্ছে, কেন শরীর কাঁপছে, কিংবা মুখ থেকে কোনো ফেনা বেরোচ্ছে কিনা আপনার সন্তানের, অবশ্যই সেটিকে চিকিৎসার আওতাভুক্ত করে সুস্থ স্বাভাবিকভাবে আপনার সন্তানটিকে বা পরিবারের সদস্যটিকে জীবনযাপনে সহায়তা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং RTVর সাথেই থাকুন।